আমাদের আজকের গল্প কঠোরভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। ক্ষুধার তাগাদায় শিলাকে তাগাদা দিতে নিচে নেমে দেখি সে তখনও লুচি ভাজছে আর সলজ্জে অদূরে দাঁড়ানো ভূপেনের প্রশ্নের জবাব দিচ্ছে। আমি বাড়ি না থাকলে আমাকে ডাকতে এসে সদর থেকে শিলার সঙ্গে 2-4 মিনিট কথা বলে যায়। সম্প্রতি এটা আমি জানতে পেরেছিলাম। কিন্তু এ যে একেবারে অন্তরে চড়াও হওয়া। আমাকে দেখেই দুজনেই খাসা লজ্জা পেল। আমতা আমতা করে ভূপেন বলল, দাদু, মানে আপনার সঙ্গে একটা কথা ছিল দাদু। ও, তা আমাকে ডাকলেই হতো বলে শটান বৈঠকখানায় চলে গেলাম। এমন স্পষ্ট ইঙ্গিত কি ছোড়া বুঝতে চায়? হাঁক দিয়ে বাইরে ডেকে আনলাম। তবে শিলার সঙ্গে তার গল্প ফুঁড়ল। বেহায়া। ভূপেন, ভূপেন! নমস্কার। গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরলতম একটি গল্প, শৈলজ শিলা। তিনি 1908 খ্রিস্টাব্দে 19শে মে বিহারের সাঁওতাল পরগনা অর্থাৎ বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে জন্মগ্রহণ করেন। তিনি 40টি উপন্যাস এবং 300টি ছোট গল্প রচনা করেছেন। তার লেখা অন্যতম ছোট গল্প হল মাসি পিসি। সেটি সর্বপ্রথম পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। 1935 খ্রিস্টাব্দ থেকে লেখক মৃগী রোগে আক্রান্ত ছিলেন, যা পরবর্তীকালে আরও জটিল হয়ে উঠলে তিনি পরলোক গমন করেন। তার লেখা উল্লেখযোগ্য কিছু উপন্যাস এবং ছোট গল্প হল পুতুল নাচের ইতিকথা, অহিংসা, পদ্মা নদীর মাঝি, পরাধীন প্রেম, অতসী মামি, বউ, খতিয়ান, ভিটে মাটি ইত্যাদি। আমাদের আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরলতম গল্প, শৈলজ শিলা। জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল বিধবা মাসির খোসামত করা। মাসি মরল, সুতরাং জীবনটা উদ্দেশ্যহীন হয়ে গেল। উদ্দেশ্যহীন জীবনটা নিয়ে কি যে করব ভেবে পাই না। বন্ধু বান্ধবের কুপরামর্শে একদিন সকালবেলা মেয়ে দেখতে গিয়ে যৎপরনাস্তি অপমানিত হলাম। মেয়ে অবশ্য সুন্দরী। ফিরিঙ্গি স্কুলের প্রবেশিকা ক্লাসেও সে পড়ে, কিন্তু গৃহস্থ ঘরের মেয়ে তো। হবু বরের দিকে চোখ তুলে চেয়ে আতঙ্কে মুখ কালো করবার কি তার অধিকার? সারাদিন রাগে গজগজ করলাম এবং পাশের বাড়ির কালো মেয়েটাকেই বিবাহ করব বলে স্থির করে বিকালে ছাদে উঠলাম। আমাকে দেখা মাত্র মুচকি হেসে মেয়েটা তৎক্ষণাৎ নিচে চলে গেল। কবে যেন মাদুর পেতে ছাদে শুয়েছিলাম। কয়েকদিন বৃষ্টিতে ভিজে মাদুরটা ছাদের সঙ্গে একেবারে এঁটে গিয়েছে। মস্ত একটা হাই তুলে এর উপরেই চিত হয়ে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, অপরাহ্নের ওই চকচকে আকাশটা যে আয়না নয়, এজন্যে কত জন্ম ধরে তপস্যা করেছিলাম কে জানে। আকাশে উঠে পৃথিবীর দিকে মুখ ফিরিয়ে সাঁতার দিতে থাকলে কোথাও গিয়ে পৌঁছানো যায় কিনা এমনই একটা অবাস্তব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখলাম পাহাড়ের। তরুণীর স্পর্শহীন ধূসর বর্ণ রাক্ষসের মতো গাদাগাদি করে রাখা পাহাড়গুলির চাপে স্বপ্নেই আমার উপত্যকার প্রেম গুঁড়ো হয়ে গেল।
3 দিন বাদে পিঠে বোঁচকা বেঁধে চলে গেলাম দার্জিলিং এবং একদা টাইগার হিলে সূর্যোদয় দেখে সূর্যের উদ্দেশ্যেই কয়েকদিনের জন্য বেরিয়ে পড়লাম। এতে আমার যে কি শান্তি হলো শুনলে আপনাদের চোখে জল আসবে। 1 ঘন্টার ভেতরে সূর্যদেব কোন দিকে ওঠেন তা তো ভুলে গেলামই। পাক খেতে খেতে আমি নিজে কোন দিকে চললাম তার পর্যন্ত কোনো স্থিরতা ছিল না। নিজেকে টেনে হিঁচড়ে একটা খাড়াইয়ের ওপর তুলে কোন দিকে নামলে যে হাত পা ভেঙেও প্রাণটা বজায় রাখা যাবে ঠিক করতে পারি না। যেদিক দিয়ে উঠছি সেদিকে নামার কথা ভাবলেও বুক কেঁপে ওঠে। হাত আর হাঁটুর চামড়া ছিঁড়ে রক্ত পড়তে লাগলো, মাসেলগুলি ছিঁড়ে পড়তে চাইল। এমন মাথা ঘুরতে লাগলো যেন পৃথিবীর ঘূর্ণিত গতি প্রত্যক্ষ করছি। অবশেষে একবার যখন হাত ফসকে 20 ফিট আন্দাজ গড়িয়ে একটা গাছের গুঁড়িতে আটকে গেলাম, তখন আর উঠবার চেষ্টা মাত্র না করে মনে মনে বললাম, থাক, যথেষ্ট হয়েছে। সেইখানে শুয়ে শুয়ে পকেট থেকে বিস্কুটের গুঁড়ো বার করে মুখে পুরতে লাগলাম এবং চারিদিকে চেয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে আরম্ভ করলাম। ভাবলাম, একেবারে শুকনো শিলার গায়ে এই গাছটা গজানো না জানি কোন নিষ্ঠুর দেবতার কীর্তি। ওই তো তলা দেখা যাচ্ছে, গড়িয়ে পড়লেই হয়তো। জীবনের উদ্দেশ্যটা তাহলে কিছু কিছু বোঝা যেত নিশ্চয়ই। ঘণ্টাখানেক ঝিমানোর পর ওঠার চেষ্টা করলাম। কোনো মতে গাছটা ধরে উঠে দাঁড়িয়ে উপরের দিকে চেয়ে স্পষ্ট বুঝলাম, নিজের ইচ্ছায় যেটুকু নামিনি শত ইচ্ছা করলেও সেটুকু আর উঠতে পারবো না। নানাবিধ কসরতের সাহায্যে 2 ঘন্টা মধ্যে নিচে নেমে পড়লাম। সোজা হয়ে দাঁড়াতেই দেখি, চমৎকার, 30 গজ তফাতে পাহাড়ি উনানে একটা ভাতের হাঁড়ি চাপানো রয়েছে এবং নিকটে যে রাঁধুনি বসে আছেন তিনি নিঃসন্দেহে বাঙালি ভদ্রলোক। মাতালের মতো হেলে দুলে নিকটে গেলাম। প্রশ্ন করলাম, আপনি এখানে? ভদ্রলোকের মুখ আমশির মতো শুকিয়ে গেল। আগে আপনাকে তো চিনলাম না। হেসে বললাম, এখানেই জীবন কাটিয়েছেন নাকি? মানুষ দেখেননি কখনো? আমি আপনার মতোই মানুষ। এত জায়গা থাকতে এখানে এসে ভাত রাঁধছেন কেন তাই জিজ্ঞাসা করছি। খিদে পেয়েছে। খিদে পাওয়ার জন্যই বুঝি এখানে এসেছেন? ভদ্রলোক বিব্রত হয়ে বললেন। আমার বড় বিপদ মশাই। সে আমার বলে বসলাম। নিকটবর্তী গুহাটায় চোখ পড়ল উনানের ধোঁয়া থেকে আত্মরক্ষা করতে গিয়ে। আরে বাহ, এ তো এই যে দেখছি গুহা। আপনি ওখানে তপস্যা করেন নাকি? আগে না, বিপদ তো ওইখানে। শুনে ভদ্রলোকের আপত্তি সম্পূর্ণ উপেক্ষা করে গুহায় উকি দিলাম। একটা যুবতী মেয়ে মাদুরে শুয়ে বেদনায় কাতরাচ্ছে। ভড়কিয়ে লোকটার কাছে ফিরে গিয়ে চাপা গলায় বললাম, আরে এ যে বিষমকাণ্ড মশাই। আগে হ্যাঁ, ওর ছেলে হচ্ছে নাকি বলে আমি প্রকাণ্ড একটা হাঁ করে ফেললাম এবং বহুক্ষণ অবধি সে হাঁ বন্ধ করতে খেয়াল হলো না। যত দুর্গম পথ দিয়ে আমি এসে থাকি, এখানে আসবার একটা সুগম পথও আছে দেখা গেল। এই পথ দিয়ে প্রত্যহ 2 বেলা 5-6 মাইল চড়াই উতরাই ভেঙে নানাবিধ প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করে আনার ভারটা আমার ওপরেই পড়ল। ভদ্রলোকটি দেখলাম বেজায় কুঁড়ে। 2 বেলা রান্না করেন, খান আর গুহার মুখে মস্ত একটা পাথরে ঠেস দিয়ে বসে চুপচাপ আকাশ পাতাল ভাবেন। একেবারেই অকর্মণ্য। গুহা আলো করা একটা মেয়ে হয়েছে, ট্যাঁ ট্যাঁ করে কাঁদে, চুকচুক করে দুধ খায় আর চোখ বুজে ঘুমায়।
আমি চেয়ে দেখি আর তারিফ করি, বলি লোকজন ডেকে এবার লোকালয়ে নেওয়ার ব্যবস্থা করা যাক, কি বলেন মশাই? লোক ডাকার কথা শুনলে লোকটা কেমন কাঁদো কাঁদো হয়ে যায়। শহরে এদের বিপদের কথা প্রচার করব বললে একেবারে কেঁদে ফেলে। স্ত্রী তো 24 ঘন্টার ভেতর 10 ঘন্টা কেঁদেই কাটায়। ভেতরে কিছু গোলমাল আছে বুঝতে পারি। মেয়েটার চুলপাড় শাড়ি আর সিঁদুরহীন স্মৃতি দেখে সন্দেহ আরো দৃঢ় হয়। স্বামীকে জিজ্ঞাসা করলে বলে, আতুরে কি সিঁদুর পড়তে আছে? স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে ডুঁকরে কেঁদে ওঠে। বড়ই জটিল ব্যাপার, নকল দুঃস্বপ্নের মতো। দিন 10 বাদে কিন্তু সব সরল হয়ে গেল। খাদ্য ও দুগ্ধের সন্ধানে বের হয়েছিলাম। ফিরে দেখি কচি মেয়েটি কেঁদে কেঁদে গলা শুকিয়ে মরতে বসেছে। মা বাপ কারোর চিহ্ন পর্যন্ত নেই। মেয়েটার কাছে একটা চিঠি পড়েছিল, যেমন সংক্ষিপ্ত তেমনি ভীষণ। আমার উপকারের জন্য কৃতজ্ঞ হয়ে নামধাম না দিয়ে লোকটা রহস্যের মীমাংসা করে দিয়ে গেছে। যুবতীটা নাকি লোকটা স্ত্রী নয়, বাল বিধবা কন্যারত্ন। পাপটাকে যেন গুহাতেই মরতে দিয়ে পালিয়ে গিয়ে জগতের কল্যাণ করি। শেষের দিকে এরকমই একটা অনুরোধও জানানো হয়েছে। খুকিকে কোনো প্রকারে একটু দুধ খাইয়ে আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। অনুপস্থিত বিধবাটি এবং তার বাপের উদ্দেশ্যে আমার গালাগালি শুনে গুহার পাথরগুলিও বোধহয় সেদিন লজ্জা পেয়েছিল। ছি 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 ছি, জঘন্য ব্যাপার। ছি, নির্লজ্জ ছোট লোক। ছি 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 ছি, এরকম পাষণ্ড মানুষ পৃথিবীতে রয়েছে। ছি 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 ছি। 15 বছর কেটে গিয়েছে। বাৎসল্যের সিমেন্ট দিয়ে যৌবনের শক্ত গাঁড়ত করেছিলাম, তা ফেটে একেবারে চৌচির। মেয়েটা গুহা আলো করে জন্মেছিল। এখন আমার বাড়িটা এমন আলো করেছে যে এই প্রৌঢ় বয়সে মাঝে মাঝে চোখে অন্ধকার দেখতে আরম্ভ করেছি। একরাশি কালো চুল পিঠে জড়িয়ে ফর্সা একখানা কাপড় পরে চঞ্চল পদে সারা দিন চোখের ওপর ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর আলোর সামনে পড়তে বসে ছটফট করে। আমি চেয়ে দেখি আর তারিফ করি। মেয়েটা যে এত সুন্দর এ যেন আমার অবিশ্বাস্য সুখ। কত কি মনে হয়। পিছু হাঁটতে হাঁটতে আমি যেন একেবারে কৈশোরের প্রান্তে গিয়ে দাঁড়াই। ওর ওই টানা টানা চোখ আর রাঙা ঠোঁট আর অপূর্ব গঠন আমাকে সেখানে আটকিয়ে রাখে। রাত দুপুরে তার ঘরের দরজায় টোকা দিয়ে অদ্ভুত গলায় ডাকি, শিলা, শিলা। সে অবশ্য ঘুমিয়েই থাকে, সাড়া দেয় না। আমার মুখের ডাকে আমারই ভবিষ্যৎ ভূতটা যেন সামনে এসে দাঁড়ায়। অকস্মাৎ এমন আতঙ্ক হয় যা বলবার নয়। নিজের ঘরে ছুটে গিয়ে কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়ি। অন্ধকারে হাতড়িয়ে চুরুট দেশলাই খুঁজে নিয়ে তাড়াতাড়ি চুরুট ধরিয়ে টানতে গিয়ে কাশতে আরম্ভ করে দিই। কাশতে কাশতে হাসি পায়। আমার হাসির শব্দে অন্ধকার যেন নড়ে ওঠে। বাড়িটা যেন বিরক্তিতে একবার একটু কাঁপে। আমার গা যেন ছমছম করে। গলা চেপে হাসি থামাতে গিয়ে
গোঁ গোঁ শব্দ হয়। তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে আমি উঠে বসি। খোলা জানলায় শব্দ হয়, দাদু। কি রে শিলা? আমার ভয় করছে দাদু, কি যেন হা হা করে হাসছিল। শুনে শিউরে উঠি। চৌকির প্রান্তটা শক্ত করে চেপে ধরে বলি, ভয় আবার কিসের? যা যা যা, ঘুমো, তুই ঘুমিয়ে পড়। ভয় নেই, তুই ঘুমো, যা যা। আমি তোমার ঘরে শোবো দাদু, দরজাটা খোলো না। মেয়েটা বলে কি? এই নিস্তব্ধ রাত্রি, অনুভূতিতে ঘা মারা এই গাঢ় অন্ধকার, অর্ধন্মাদ এই নিদ্রাহীন তৃষিত প্রৌঢ় এ ঘরে শুতে চায় ও কোন হিসেবে? রাত দুপুরে জ্বালাতন করতে নিষেধ করে এমন জোরে ধমক দিয়ে উঠি যে নিজেরই চমক লাগে। যা তো যা, বিরক্ত করিস না, ঘুমিয়ে পড়, যা, ভাল লাগছে না, যা। মিনিট খানেক ঘড়িটায় টিক টিক শব্দ ছাড়া সব স্তব্ধ হয়ে থাকে। তারপর শুনতে পাই অবাধ্য মেয়েটা জানলা ছেড়ে এক পাও নড়েনি, উপরন্তু সে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আমি উঠে দরজা খুলি। ভূত আর আমার ভয়ে শিলা ভালো করে কাঁদতেও পারছে না, দুই হাতে চোখ ঢেকে জানালার নিচে বসে পড়েছে। দেখে আমার হৃদয় হিম হয়ে যায়। ও ঘর থেকে বিছানা টেনে এনে নিজেই শয্যা রচনা করে দেয়। চোখ মুছে হাত ধরে তুলে দিতেই শিলা নীরবে গিয়ে শুয়ে পড়ে। আমি ক্ষণকাল বারান্দায় দাঁড়িয়ে থাকি। খানিক দূরে তেতলা বাড়িটার মাথা ডিঙিয়ে গিয়ে বড় বড় কয়েকটা তারার সংবাদ নিয়ে ফিরে আসার আগেই জলীয় কুয়াশায় আমার দুচোখ আত্মখাড়া হয়ে যায়। ভেজা স্যাঁতস্যাঁতে তার আরতি। পাড়া প্রতিবেশীরা বলতে আরম্ভ করেছে, এবার নাতনির বিয়ে দাও, অমন টুকটুকে নাতনি তোমার। নাতনি টুকটুকে বলে নয়, আমার টুকটুকে নাতনি বলেই এদের বিস্ময় যেন বেশি। শুনলে রাগে গা জ্বলে যায়। আমার তিলোত্তমা বউ থাকা যেন অসম্ভব, আমার সুন্দরী মেয়ে যেন ছিল না, টুকটুকে নাতনি যেন আমার থাকতেই নেই। বলি, আমার নাতনির বিয়ের ভাবনা আমি ভেবে উঠতে পারবো মিত্তির মশাই। শ্যান্নাল বলে, তাহলে এত ভাবা ভাবির দরকার কি? তুমি নিজেই বিয়ে করে ফেলো না। 45 বছর বয়সে এমন শক্ত সমর্থ দাদু, নাতনি তোমার পড়তে যাবে। খুশি হয়ে শ্যান্নালের পিঠ চাপড়িয়ে বলি, তা মন্দ বলনি শ্যান্নাল, আমিও মাঝে মাঝে এই কথাই ভাবি। একটা বেরসিক ছোড়ার হাতে ওকে দিতে আমার একটুও ইচ্ছে নেই। এদের মধ্যে চাটুর যে লোকটি অতি বদ, বলে, না না, এ ঠাট্টার কথা নয়, মেয়েটি ডাগর হয়েছে, এবার বিয়ে দেওয়া কর্তব্য। আমাদের এই ভূপেনের সঙ্গে এই সম্বন্ধটা করো না। ভূপেন ছোড়া পাড়ার হৃদয় ডাক্তারের পুত্র এবং পাড়ার মধ্যে বোধ করি সবচেয়ে সুপাত্র। অন্দরে ঢুকতে দিই না, তবুও নিত্য আমাদের ওই আড্ডায় হাজির হয়। বোধ হয় পান জল দেওয়ার জন্য শিলা যে বাইরে আসে, সেই সময় তাকে দেখার লোভে। চাটুর্যের কথায় ছোড়ার মুখ লাল হয়ে উঠেছে দেখে মনে মনে স্থির করে ফেলি, এবার থেকে পান জল দেবার বরাতটা চাকরের ওপরেই থাকবে। মুখুজ্জে চাটুজ্জে অপেক্ষাও বাজি স্ফীত মুখে ভূপেনের দিকে চেয়ে বলে, সবগুলি ছেলে এরকম হলে। ঠিক এমন সময় চা নিয়ে ঘরে ঢুকে শিলা প্রশংসাগুলি সব শোনে। ইচ্ছে হয় মেয়েটাকে অন্দরে ছুঁড়ে দিয়ে লাঠি নিয়ে সকলকে মোড় পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাই, আর ওই ভূপেনের মাথায় বসিয়ে দিই সেই লাঠির বাড়ি। পুলিশের হাত এড়িয়ে শিলাকে নিয়ে তার সেই আতুরের গুহাতে চিরকাল লুকিয়ে থাকি। সেই অপরিসর গুহায় ঘেঁষাঘেঁষি থেকে রাত কাটানোর সমর্থন পেলে আমি কি না করতে পারি। সকলকে বিদায় দিয়ে ভিতরে গিয়ে শিলাকে বলি,
বিয়ে করবি শিলা? সে মাথা নেড়ে বলে। না দাদু, আমি বিয়ে করব না। তবে কি করবি? তোমার কাছেই থাকবো। তা থাকিস, কিন্তু চিরকাল নাতনি হয়ে থাকবি? বউ হয়ে থাক না। দূর ছোট লোক। বলে সে হাসে। তার মুখ থেকে যে দৃষ্টি সরাতে পারি না। তা এমনই মুখর যে চক্ষু মার্জনার ছলে ঢেকে দিতে হয়। আফসোস করে মরি, যে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে ওর দাদু হয়ে স্নেহ শিখিয়েছি, স্বামী হয়ে প্রেম শেখাইনি। আজ তা হলে চিন্তাটা বড়ই জটিল। আমার স্নেহের পুত্তলি আমাকে এমনভাবে ঠকাবে, কে তা ভাবতে পেরেছিল? ইচ্ছে হয় জন্মের কাহিনী শুনিয়ে মেয়েটাকে ভাঙিয়ে দিই। ওর মুখের নিষ্পাপ সরলতা ঘুঁচে গিয়ে আমার পথ পরিষ্কার হোক। মার কথা শুনবি শিলা? বলো দাদু। আমি বলতে আরম্ভ করি। গুহার আবছা আলোয় শিলার জন্মকথা। কিন্তু যতবারই বলি, আসল বক্তব্যটা গোপন থেকে যায়। শেষ করি একটা মিথ্যে বলে। অযত্নে অচিকিৎসায় ঠান্ডায় না দেখা মার শোচনীয় মৃত্যু কাহিনী শুনে শিলার চোখ দিয়ে জল পড়ে। নিঃশ্বাস ফেলে ভাবি, বদমাইশ তো কোনোদিনই ছিলাম না, পারবো কেন? অন্যায় করার অক্ষমতায় আত্মপ্রসাদ জন্মায়। যথা লাভ মনে করে তাতেই খুশি থাকতে চেষ্টা করি, কিন্তু পারলাম না। শিলাকে চুম্বন করার মতো অবস্থাটা কিছুকালের মধ্যেই সৃষ্টি হয়ে গেল। কেমন করে গেল তা এত বেশি সূক্ষ্ম যে ভাষায় মোটা ইঙ্গিতে সংক্ষেপে প্রকাশ করার দুঃখে কলম ছুঁড়ে ফেলতে ইচ্ছা করছে। শিলার বয়স আর 15 নেই, 16 হয়েছে। কিছুদিন থেকে দেখছি সে গম্ভীর হয়ে উঠেছে, কিন্তু কি এক না জানা ভয়ে চোখ দুটো চঞ্চল। মুখ যেন বর্ষণহীন শ্রাবণের আকাশ। ক্রমাগতই কালো কালো মেঘ ভেসে আসছে। সকালবেলা আমি টাকা পয়সার হিসেব নিয়ে ব্যস্ত থাকি। মুখ তুলতেই দেখি একটা অদ্ভুত বিষণ্ণ মুখভঙ্গি করে সে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। আমাকে চাইতে দেখলে সরে যায়, আমার হিসেব গুলিয়ে যায়। ডাকি, শিলা, শিলা শোন, শিলা। আমি ডাকলেই শিলা দুর্দার ছুটে আসে। এখন এমন মন্থর গতিতে আসে যেন পদে পদে পা বেঁধে যাচ্ছে। খানিক তফাতে থেকেই বলে, কি দাদু? কাছে আয়। শিলা কাছে আসে না, আসতে থাকে। নাগালের মধ্যে আসলেই খপ করে তার হাত ধরে পাশে বসিয়ে দিই। বলি, তুই বড় লক্ষ্মী মেয়ে, বড়ই লক্ষ্মী মেয়ে শিলা। শিলা জোর করে একটু হাসে। আবার বলি, আমাকে তুই ভালোবাসিস? বল না শিলা, ভালোবাসিস আমায়? পরম আশ্বস্ত হয়ে সে তৎক্ষণাৎ বলে, বাসি দাদু। ঘামাচি মেরে দেবো বুঝি? সুতরাং এখানেই থাকতে হয়। যদিও সে থামার অর্থই নেপথ্যে অগ্রসর হওয়া। ঘামাচি কই রে? আমার আর ঘামাচি হয় না। দুবেলা কত সাবান মাখি তা জানিস? খিলখিল করে হেসে শিলা বাঁচে এবং এরপর কয়েকদিন ধরে সে আগের মতো হাসি খুশি হয়ে কাটায়। এই পরিবর্তন কিন্তু সাময়িক পরিবর্তনটাকে তার কাছেও স্পষ্টতর করে তোলে। তার শঙ্কা সংকোচহীন জীবন প্রবাহ আবার অবাধে বইছে দেখে আমিও এদিকে ঝিমিয়ে পড়ি। হাই তুলে মোড়ামুড়ি দিয়ে মেয়েটার নারীত্ব যে আবার ঘুমিয়ে পড়ে, এটা আমার ভালো লাগে না। আবার আমার অজস্র সূক্ষ্ম ইঙ্গিতের পীড়ন চলে। হাসি খুশি মিলিয়ে গিয়ে তার কপাল হয় পাণ্ডুর, চোখ করে ছলছল।
এমনইভাবে দিন যায়। অবশেষে একদিন বর্ষা ব্যাকুল দ্বীপ্রহরে আমার এক পুরু তামাকের ধোঁয়ায় বিবর্ণ ঠোঁট দিয়ে শিলার হাসি খুশি চিরকালের জন্য মুছে নিলাম। মনে করেছিলাম ঘুমিয়ে আছে, কিন্তু দেখলাম ধরা পড়ে গিয়েছি। কি দাদু? বলে ধর্মর করে উঠে বসল। কত কথাই বলতে পারতাম। দাদামশাই নাতনিকে ঠোঁটে চুম্বন করেছে, এর কতই সঙ্গত ব্যাখ্যা ছিল। চুম্বন যে লাভ রাইটের সভ্য সংস্করণ, এ কথা আজও যে জানে না, দু চারটি সস্নেহ বাণী বলে কত সহজেই তাকে ভোলানো যেত। কিন্তু সেসব কিছু না করে আমি দিলাম ছুটে রাস্তায় পড়ে হন হন করে পুরো 2 মাইল ছুটতে থাকলাম। তারপর থামলাম। পথের ধারে একটা নির্জন গাছতলায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আর কত ঘন্টা পরে বাড়ি ফেরা চলবে। হঠাৎ খেয়াল হলো একটা শীর্ণকায় বৃদ্ধ ভদ্রলোক 2 হাতের ভেতর এসে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখে কি যেন খুঁজছেন। ভালো করে নজর করতে চিনলাম। এ কি, আপনি যে এখনো বেঁচে আছেন দেখছি। বলি, এবারেও বিপদ নাকি? এ কিন্তু লোকালয় মশাই। আগে বিপদ নয়, সে বেঁচে আছে। বলুন, সে বেঁচে আছে? মাথা নেড়ে শূন্যে তুড়ি দিয়ে বললাম, বাঁচে কি? আপনি বলুন। মৃত্যুই যে পৃথিবীতে একমাত্র সত্য। আপনি আমি বেঁচে আছি, এটাই আশ্চর্য। আপনি এখানে আসবেন না মশাই। লোকটা মাথায় হাত দিয়ে পথেই বসতে যাচ্ছিল, আমার অনুরোধে বসল না। বলল, মেয়েটা 15 বছর ধরে পাগল হয়ে আছে। আপনাকে সেই থেকেই খুঁজছি। দুগ্গা দুগ্গা, সব পরিশ্রম ব্যর্থ হলো। তাই হয়। ও জন্য দুঃখ করবেন না। 16 বছর পরিশ্রম করে প্রিয়ার মন খুঁজে পেলাম না। আপনারা তো মানুষ খোঁজার তুচ্ছ পরিশ্রম। লোকটাকে ফাঁকি দেওয়ার জন্য নানা রাস্তা ঘুরে বাড়ি ফিরলাম। দেখি শিলা আমার জন্য ময়দা মাখছে। মুখখানা তার যেমন বিষণ্ণ তেমনই শান্ত। একগাল হেসে বললাম, আমি ভাবলাম তুই রাগ করেছিস শিলা। সে মুখ কালো করে বলল, খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, রাগ আর কি করে করি দাদু? আপনারা শুনলেন আপনারা? খেতে পড়তে দিই বলে আমি যেন কত জোর খাটাই। জোর খাটাতে পারলে আমার ভাবনা কি ছিল বলুন তো? উপরে গিয়ে শুয়ে পড়লাম। আধ ঘন্টা পরে ক্ষুধার তাগাদায় শিলাকে তাগাদা দিতে নিচে নেমে দেখি সে তখনও লুচি ভাজছে আর সলজ্জে অদূরে দাঁড়ানো ভূপেনের প্রশ্নের জবাব দিচ্ছে। আমি বাড়ি না থাকলে আমাকে ডাকতে এসে সদর থেকে শিলার সঙ্গে 2-4 মিনিট কথা বলে যায়। সম্প্রতি এটা আমি জানতে পেরেছিলাম। কিন্তু এ যে একেবারে অন্তরে চড়াও হওয়া। আমাকে দেখেই দুজনেই খাসা লজ্জা পেল। আমতা আমতা করে ভূপেন বলল, দাদু, মানে আপনার সঙ্গে একটা কথা ছিল দাদু। ও, তা আমাকে ডাকলেই হতো বলে শটান বৈঠকখানায় চলে গেলাম। এমন স্পষ্ট ইঙ্গিত কি ছোড়া বুঝতে চায়? হাঁক দিয়ে বাইরে ডেকে আনলাম। তবে শিলার সঙ্গে তার গল্প ফুঁড়ল। বেহায়া। ভূপেন, ভূপেন, কি কথা বলতে চাও শুনি? চটপট বলো, আমার কাছে সময় নেই। মুখ লাল করে কোনো মতে কথাটা বলতেই চটে উঠলাম। বটে, তা বিয়ে করে ওকে খাওয়াবে কি শুনি? হ্যাঁ, MA ডিগ্রির ডিপ্লোমাখানা? ছোড়া যে ইতিমধ্যে 350 টাকার চাকরি বাগিয়ে 8 ঘাট বেঁধে এসেছে, আমি কি সে সংবাদ রাখি? প্রথমটায় বেশ ভড়কে গেলাম, কিন্তু মুহূর্তে সামলে নিয়ে আবার বললাম, তা হোক, তোমার সঙ্গে আমি ওর বিয়ে দেব না। কেন দাদু?
সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? হ্যাঁ, বাধা আছে, এইটুকুই শুনে রাখো। বলে আমি ফের রেগে আগুন হয়ে উঠলাম। দিন চারেকের মধ্যে সমস্ত ব্যবস্থা করে শিলাকে বললাম, তল্পি বাঁধ শিলা, এখানকার বাঁশ তুলতে হলো। শিলা সজল চোখে বলল, কেন দাদু, বেশ তো আছি এখানে। বেশ থাক আর যাই থাক। পরের দিন জিনিসপত্র সব গাড়ির ছাদে চাপিয়ে শিলাকে ভেতরে বসালাম। কিছু ফেলে গেলাম কিনা দেখতে 5 মিনিটের জন্য বাড়ির ভেতরে গিয়েছি, এর মধ্যেই ভূপেন এসে গাড়ির সামনে দাঁড়িয়েছে। শুষ্ক হেসে বললাম, এ কি ভূপেন যে? আমরা তো চলে যাচ্ছি। দাদু, একটা কথা শুনুন দাদু। বলে সে আমাকে একান্তে নিয়ে গেল। কোথায় যাচ্ছেন? শিলাও জানে না বলল। কোথায় যে যাচ্ছি আমিও জানি না, যে কোনো গুহাটুহার আশ্রয় নেব ভাবছি। এক মুহূর্ত স্তব্ধ থেকে ভূপেন বলল, আপনার মত কি কোনোদিনও বদলাবে না দাদু? এই বিয়ে না হলে যে আপনার নাতনিও অসুখী হবে। গম্ভীর হয়ে বললাম, দেখো বাপু কবি, তোমায় একটা সৎ উপদেশ দিই, শুধু কাব্য চর্চা করে জীবনটা মাটি করো না। জীবনে আরো ঢের বড় বড় সাধনা সুযোগ আছে। বলে গাড়িতে উঠে পড়লাম। আমার সামনেই শিলা যতক্ষণ দেখা গেল ভূপেনের দিকেই চেয়ে রইল। ড্রাইভারকে বললাম, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গাড়িটা ছাড়ো। হে শ্রোতাগণ, কৈফিয়ত আমি দেব না, শুধু শুধু কয়েকটা কথা বলি। শিলাকে নিয়ে আমি যে আদি কাব্য রচনা করতে চাই, ভাগ্যের কাব্য তার চেয়ে বড়, এ কথা মানা আমার পক্ষে আত্মপ্রবঞ্চনা। ভূপেনের হাতে শিলাকে সঁপে দিয়ে আমি শূন্য ঘরে বুক চাপড়ালে আপনারা খুবই খুশি হন, কিন্তু কিন্তু তাতে আমার কি লাভ? কেনই বা শিলাকে আমি ছাড়ব? বিলিয়ে দেওয়ার জন্য এত কষ্টে এত যত্নে আমি ওকে মানুষ করিনি। গুহায় ফেলে আসলে ও বাঁচত না, আমি ওর প্রাণ রক্ষা করেছি। আমার চেয়ে ভূপেনের অধিকার বেশি কেমন করে? আপনারাই ন্যায় বিচার করবেন। আপনারা বিশ্বাস না করতে পারেন শিলাকে আমি 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 ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমার যেমন প্রকৃতি, আমার ভালোবাসাও তেমনি। 150 কোটি মানুষের মধ্যে আমি যেমন মিথ্যে নই, আমার এই ভালোবাসাও তেমন মিথ্যে নয়। আমার প্রেম যেন ক্যাকটাসের কাঁটার মতো, শাখা নেই, কিশলয় নেই, পাতা নেই, ফুল নেই, শুধু আছে মাটির ওপরে শক্ত গুড়ি, আর মাটির নিচে সরস সতেজ মূল, যার রস সঞ্চয় কেবল নিজেকে পুষ্ট করার জন্যেই। স্বাভাবিক ভেবে দেখলে বোঝা যায় আমি যে আমার বিশেষ লোমশ বুকে 2 হাতের হাতুড়ি দিয়ে কচি মেয়েটাকে ছেঁচতে চাই, এর মধ্যে আমিও নেই, শিলাও নেই। আছে শুধু অনাদি অনন্ত শাশ্বত প্রেম। পশু পাখি মানুষকে আশ্রয় করেও যে প্রেম চিরকাল নিজের সমগ্রতা বজায় রেখেছে। আমি আর শিলা তো শুধু ক্রীড়নক। 2 দিন পরে আমরা যখন শূন্যে মিশব, এ প্রেম তখনও পৃথিবীতে বেঁচে থাকবে। তাছাড়া শিলার পবিত্রতায় আমার শ্রদ্ধা নেই। ওর বিধবা মাকে আমি কিছুতেই মন থেকে তাড়াতে পারি না। তার সেই শুভ্র বাসা শীর্ণ ক্রন্দসী মাতা আমার মনে একটা স্পষ্ট প্রেরণার মতো জেগে আছে। 2 হাতে অন্ধকার ঠেলার মতো সেই কলঙ্কিনী মাতার কন্যা আমার প্রেমেরই যোগ্য, এই অন্ধ যুক্তি আমি ঠেলে দিতে পারি না। পশ্চিমে একটা শহরের প্রান্তে নিরালা বাগান বাড়িতে শিলাকে নিয়ে
বাসা বেঁধেছি। রোম্যান্স একেবারে রোমাঞ্চকর হয়ে উঠেছে। আষাঢ়ের মেঘের মতো গম্ভীর হয়ে শিলা আমার তেমনই সেবা করছে। পরিহাস করলে হাসে না, মিষ্টি কথা বললে শ্রান্ত চোখ তুলে তাকায়। হাত ধরে সোহাগ করতে গেলে কাগজের মতো সাদা আর পাথরের মতো শক্ত হয়ে ওঠে। ইঙ্গিতে বলি, বেঁচে থাকতে হলে সবই চাই শিলা। সে বলে, মরাটাও তো কঠিন নয় দাদু। তাহা বটে। বলি, তবুও যার অন্যথা নেই তাকে মানতে হয়। জানি, কিন্তু মানার পথটা আমি তোমার কাছে শিখবো না দাদু। দরজায় দাঁড়িয়ে থাকতে আমি কি করে বাইরে যাই বলো তো? দিনের ব্যাপারটা এখন এই রকমই দাঁড়িয়েছে, রাত্রের ব্যাপারটা অন্যরকম। বাইরে কোনোদিন জ্যোৎস্না থাকে, আবার কোনোদিন থাকে না। কোনোদিন বৃষ্টি পড়ে, কোনোদিন পড়ে না। দুই হাতে বুক চেপে বিছানায় উপুর হয়ে পড়ে থাকি। ঘুম আসে না, আসবে না জানি, সেজন্যে ভাবিও না। কিন্তু ঘরের বাতাস যেন নিঃশ্বাসের পক্ষে অপ্রচুর হয়ে পড়ে। উপরে কাঁটা, নিচে কাঁটা দিয়ে কে যেন আমাকে জীবন্ত কবর দিয়েছে মনে হয়। তারপর একসময় পা টিপে টিপে গিয়ে শিলার দরজা ঠেলে বলি, শিলা, 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 দরজাটা খোল। শিলা, আমায় বল, আজকাল আজকাল তোর ভয় করে না কেন শিলা? 24 ঘন্টাই তো ভয় করে দাদু। তবে দরজাটা খোল, ভয়টা মিটিয়ে নে। শিলা কঠিন স্বরে বলে, ঘুমো, উগে যাও দাদু। এমন যদি করো যেদিকে দু চোখ যায় চলে যাব। নিজের ঘরে ফিরে গিয়ে দুহাতে বুক চেপে শুয়ে পড়ি। শৈলে যার জন্ম, শিলা যার নাম, সে শিলার মতো শক্ত হবে জানি, কিন্তু চিরকাল রসে ডুবিয়ে রাখলেও শিলা কেন গলবে না ভেবে মাথা গরম হয়ে ওঠে। শেষ হলো আমাদের আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরলতম গল্প শৈলজ শিলা। আশা করব আমাদের আজকের এই গল্পটি আপনাদের একটু অন্যরকম লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আরও কি কি ধরনের গল্প শুনতে চান। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।